আমি জিয়া হাসান আপনাকে দিয়েই শুরু করতে চাই যে এই যে ২ উপদেষ্টা পদত্যাগ করলেন, এখন নির্বাচন করবেন কোন একটা দল থেকে। তো এতদিন উনারা সরকারে ছিলেন, সরকারি সুযোগ-সুবিধা উপভোগ করেছেন এবং নিজেদের নির্বাচনী প্রচারণার কাজও হয়তোবা কিছুটা এগিয়ে রেখেছেন। তো আপনার কাছে শুনতে চাই যে আসলে বাংলাদেশের এই ধরনের আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে সরকারের থেকে নির্বাচনে অংশগ্রহণ করা। তো একই ব্যাপার আপনি বুঝেন কিনা? নাকি আলাদা কিছু হতে যাচ্ছে এটা? আম প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাবিন্দুকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আজকের আলোচনা অনুষ্ঠান। যে ২ জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, এটা তো অবশ্যই একটা ভালো খবর, ভালো দিক যে তারা এট লিস্ট ক্ষমতায় থেকে নির্বাচন করছেন না। সিম লিটল ইমপ্রুভমেন্ট আমি বলব। তো বাট দ্যাটস নট অল অ্যাকচুয়ালি। উনারা নির্বাচন করা উচিত কি উচিত না এটা কমপ্লিটলি তাদের পার্সোনাল ডিসিশন, তাদের ইটস এ হিউজ এথিক্যাল ইস্যু যে উনারা নির্বাচন করা উচিত কিনা। বিকজ নির্বাচনের জন্য মানুষ যে ইনভেস্টমেন্ট করে, আমি বলবো বাংলাদেশের কালচারটা হচ্ছে রাজনীতি ইজ ফর ফর গেটিং অথরিটি, এবং অথরিটি না থাকলে আপনার রাজনীতি থাকে না। তো আমি বলবো যে অ্যাকচুয়ালি রাজনীতি শুড নট বি দ্য অথরিটি, রাজনীতি শুড বি ইজ দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল। এই অ্যাটিটিউড যদি থেকে রাজনীতিতে কেউ আসে, আমি মনে করি তার দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি নতুন বন্দোবস্ত। এটাই আমি মনে করি নতুন বন্দোবস্ত। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ইতিহাসের কথা বলি। অ্যাকচুয়ালি আজকে আমি পড়ছিলাম যে আমার দেখা রাজনীতির ৫০ বছর মিস্টার আবুল মনসুর আহমেদ, উনি ওনার বইয়ের সম্ভবত ৪র্থ অধ্যায়ে উনি লিখেছেন যে আমাদের যুক্তফ্রন্টের যে সরকারটা ছিল, সেই সরকারটা মাত্র সম্ভবত ৫৩ বা ৫৪ দিন পরেই এই সরকারটা মানে পড়ে যায়। এটার মেইন কারণ হলো যুক্তফ্রন্টের যে ৩টা মেজর পার্টি ছিল, একটা হলো আওয়ামী লীগ, নেজামি ইসলাম আর বাংলাদেশের কৃষক সমাজবাদী দল, যেটা মানে এটা হলো আমাদের একে ফজলুল হক সাহেবের দল। তো এনারা তিনজনেরা এই ৩টা জোট, তারা জোট হওয়ার পরে যখন ইলেকশন যখন জিতে গেল, তখন তারা যখন মন্ত্রিসভা গঠন করলো, সেই মন্ত্রিসভা কিন্তু তারা এই ৩ জোটকে মিলে বসে কিন্তু গঠন করে নাই। তারা করেছে কি, নিজেরাই প্রথমে মন্ত্রিসভা ডিক্লেয়ার করে ফেলেছে, এবং আওয়ামী লীগের ৫ জন, বাংলাদেশে তখন যে আওয়ামী লীগ ছিল, মানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, যেটা আওয়ামী মুসলিম লীগের ৫ জন মন্ত্রী কিন্তু তারা জয়েন করে নাই প্রথমে। এটা নিয়ে অনেক গড়িমসি হয়েছে, এবং পরে দেখা গেল যে এই মন্ত্রিত্বের নিয়ে যে ঝগড়া, সেটা নিয়ে কিন্তু এই সরকারটা ফল করলো। যে সরকারটা জিতে আসলো একটা স্বাধীন পাকিস্তানে নতুন একটা রাজনীতি দেওয়ার জন্য, তারা কিন্তু শুধুমাত্র মন্ত্রিত্বের ঝগড়ার জন্য কিন্তু টিকে থাকতে পারে নাই। এর থেকেই বোঝা যাচ্ছে, বা এটাই শুরু অ্যাকচুয়ালি, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য শুধু একটাই, সেটা হলো আমি যদি কোনো সরকারে যেতে পারি, আমি যেন মন্ত্রী হইতে পারি। এই যে ডিজায়ার, এই ডিজায়ার থেকেই এখন প্রশ্নটা হচ্ছে, এই মন্ত্রী সে হইতে চায় কেন? এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই সমস্ত মন্ত্রীদের, তারা যখন সংসদে থাকেন এবং যখন যারা এক্সিকিউটিভের পার্ট হন, তারা সংসদেও আছেন, আবার এক্সিকিউটিভের মধ্যেও আছেন। এই পার্লামেন্টারি সিস্টেমের কিন্তু এটা একটা বিরাট ফ্লজ। অর্থাৎ যারা আইন করছে, উনি নিজেই আইনের অংশ, আইন করছেন, আবার উনি নিজেই সেই আইনটা তামিল করছেন। সো উনি ভুল করছেন না ঠিক করছেন, সেটার জন্য কিন্তু যে দায়ী করবে লেজিসলেটিভ বডি, সেটারও কিন্তু উনি অংশ, এবং আবার কিন্তু উনি এক্সিকিউটিভের অংশ। তো একই লোক দুইটা টুপি মাথায় দিয়ে কিন্তু দে ক্যানট বি মেড অ্যাকাউন্টেবল, যার জন্য তারা মন্ত্রী হতে চায়। আজকেই আপনি একটা কাজ করেন, যে সংসদে যে সংসদ সদস্য হয়ে আসলো, আমি বলবো এটা একটা হাইব্রিড সিস্টেম। দেখেন, পলিটিক্যাল সিস্টেম, পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল, কম্বিনেশন, বাইক্যামেরাল, অ্যান্ড অল দিস থিংস আর দেয়ার। সমস্ত জিনিস কিন্তু আমাদের সামনে আছে।
আমি কোনটা ব্যবহার করব না করব, ইট ডিপেন্ডস অন হোয়াট সুটস মি দ্য বেস্ট। আমরা হলাম এমন একটা দেশ যেখানে পার্লামেন্টারি সিস্টেম যেটা চলে সেটা হচ্ছে বেসিক্যালি ইট গোজ, মানে এটা কিন্তু রান করে অন বেসড অন এথিক্যাল স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল, আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টারি শুরুটা তো ব্রিটিশদের কাছ থেকে, তাই না? পার্লামেন্টারি সিস্টেমে দেখেন ব্রিটিশ পার্লামেন্টে যদি পজিশনে কেউ থাকে, সেখানে যে কোনো মন্ত্রী থাকুক, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সাথে সাথে কিন্তু সে তার জায়গা থেকে সরে আসে। কেন সরে আসে? টু অ্যালাউ অ্যান নিউট্রাল ইনভেস্টিগেশন। এবং ইনভেস্টিগেশন পরে যদি ইফ হি অর শি ইজ অ্যাকুইটেড, এক্সেলেন্ট, শি ডাজন্ট কাম ব্যাক টু দ্য মিনিস্ট্রি, শি প্রুভস দ্যাট আমার এগেনস্টে যে এলিগেশন আসছিল দ্যাট ইজ নাল অ্যান্ড ভয়েড, দ্যাট মিনস আই এম ক্লিন। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে একবার আপনার কাছে কোনো উদাহরণ নাই যে কোনো মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ উঠার পরে সে নিজের থেকে পদত্যাগ করেছে, ইটস নট দেয়ার। না, এই তরুণদের কাছে আমরা ব্যতিক্রম কি পেলাম? এগুলো তো আমরা জানি যে আমাদের দেশের সিস্টেমটাই। বিকজ এটা পাবেন না, এবং আমি তাদেরকে দায়ী করি না, তাদেরকে দায়ী তারা করি যে না। এখন পদত্যাগ করলো, তাদের দুর্নীতির ব্যাপারে কোনো কি তদন্ত হবে? তারা যে ক্ষমতায় থাকা অবস্থায় তারা কি করেছে? এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ তাদের বিরুদ্ধে যখন, যেমন আসিফ সাহেবের যে পিএস ছিল তার বিরুদ্ধে যখন দুর্নীতি হলো, এটা যদি ব্রিটিশ গভর্নমেন্টে হতো, এই মন্ত্রী কিন্তু তৎক্ষণাৎ পদত্যাগ করত। কি দায় নিত? যে আমি বিইং দি মিনিস্টার, হাউ আমার আন্ডার মাই সুপারভিশন হাউ কুড ইউ ডু দিস করাপশন, অ্যান্ড এটার জন্য দায়ভার কিছুটা আমারও আছে। সো যে কোনো মিনিস্টার, তার যখন দায়ভার চলে আসে, সে আর ওই মিনিস্ট্রি কিন্তু চালানো উচিত না এথিক্যালি। বাট এখানে কিন্তু উনি করেন না এটা। তো এখানেই আমরা বোঝা যাচ্ছে। এবং পরবর্তীতে আরেকটি যে ঘটনা ঘটলো, জানে আলম যে একটা ভাষণ দিয়ে গেল, ভিডিও বার্তা দিয়ে গেল, এবং তার বউকে এনে হাজির করালো, সংবাদ সম্মেলন হলো। তো সেই ঘটনায় আসলে কি ঘটলো সেটাও তো আমরা জানি না, যে হুন্ডাই করে হাঁসের কাণ্ড আর কি যেটা ঘটেছিল। আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো কি যে এটা হলো ধরেন, আমি এখানে দুইটা দায়িত্ব, কিন্তু একটা হলো যে উপদেষ্টা নিজেই যদি চিন্তা করতো যে আমার বিরুদ্ধে যখন এরকম একটা অভিযোগ হচ্ছে, আই শুড নট স্টে হিয়ার, এটা হলো তার সেলফ রেসপন্সিবিলিটি। অ্যাট দ্য সেম টাইম দি চিফ অফ দি অ্যাডভাইজার, দ্যাট ইজ চিফ অ্যাডভাইজার, ওনার কিন্তু একটা দায়িত্ব আছে যে আমার ক্যাবিনেটের একজনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসছে, আই ডোন্ট ওয়ান্ট হিম টু স্টে ইন মাই ক্যাবিনেট, you should quit and face the investigation. If you are okay, fine. If you are not okay, then you face the trial. এইটা যদি উনি করতে পারতেন, that would have been an example. So নতুন যে আমরা ব্যবস্থার কথা বলি, এটা শুধু একটা কাব্যিক কথা, অ্যাকচুয়ালি এটা we don't mean it. এখন আমি যে পয়েন্টটাতে আসছি, তারা তো মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে আবার নির্বাচন করবেন, আবার হয়তো মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তো এর মধ্যে আসলে ওনাদের কি কাজ করলেন কি করলেন না সেরকম কোনো যাচাই বাছাই করা হবে কিনা, বিশেষ করে দুদক। এখন দুদক কি শুধু আওয়ামী লীগের জন্যই দুদক কাজ করবে, না সবার জন্যই দুদক কাজ করবে? আমরা তো এই সরকারে কারো ব্যাপারেই দুদককে কাজ করতে দেখলাম না। তো সেই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই, এবং অন্য কোনো প্রসঙ্গ যদি থাকে আপনার জিয়া হাসানের বক্তব্যের প্রেক্ষিতে সেগুলো নিয়ে আলোচনা করবেন প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত চৌকস উপস্থাপক এবং পরিচালক আজকের অনলাইন টেলিভিশনের, এবং আপনার দর্শক শ্রোতা, এবং আমার সাথে অত্যন্ত পরিচিত তিনজন সহ আলোচক আছেন, এবং যারা শুনছেন দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম। আজকাল এই টক শোতে কথা বলা আমার অনেকটা অন্ধের দেশে আয়না বিক্রি করার মতোই মনে হয়। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়া স্যার আমাদের প্রশিক্ষক ছিলেন, উনি একজন উচ্চমানের সামরিক প্রশিক্ষক। তো ওনার কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি আছেন বেহেশতে আর বাংলাদেশ আছে দোজকে। ওনার এই পুঁথিগত এবং প্রথাগত এবং আইন কানুন শৃঙ্খলার যেই কথা উনি বলে গেলেন, তার বাস্তবতার সাথে আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি না, অন্তত আমি পাচ্ছি না, যেহেতু মাঠে ঘাটে দেখছি। তো আমার কথা একটু অন্যরকম হবে। প্রথম কথা হলো, যারা নির্বাচনে যাবে ভেবেছিল বা চিন্তা করেছিল পলিটিক্সে ইভেন যাবে, তাদের উপদেষ্টা হওয়া এবার ঠিক হয়নি।
তাদের উপদেষ্টাই হওয়া উচিত ছিল না। আমরা একটা অন্তর্বর্তী সরকার তৈরি করেছিলাম নিরপেক্ষ একটা সরকার তৈরি পাওয়ার জন্য। এখন তারা মনের মধ্যে যদি নেই যে আমরা উপদেষ্টা হব, কিছু টাকা পয়সা ইনকাম করব, কিছু যশ হবে, মিডিয়া কিছু চিনবে, তারপরে আমরা নির্বাচনে যাব, এটা সঠিক নয়। আমরা জানি যে একটা আইন আছে, সরকারি চাকরি করার 3 বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইলিয়াস আলীর ওয়াইফ 3 দিনের জন্য নির্বাচনে যেতে পারেনি 2018-তে, পরে আমাদের মোকাব্বির খান সেখান থেকে গণফোরাম থেকে পাশ করেছিলেন 7 দিন আগে লন্ডন থেকে এসে। এখন এই যে জিয়া স্যার বললেন ভালো করেছে তারা অবসর নিয়েছেন, আমি মনে করি এরা অবসর নিয়ে 2 মাস 2.5 মাসের মধ্যে নির্বাচনে যাবে, এটা একটা অন্যায়। তারা সকল সুবিধা ভোগ করে নিজেকে অনেকটা ক্ষমতা এবং টাকা, সব গাড়ি বাড়ি সব কিছু ভোগ করে বা ন্যাশনাল ফিগার হয়ে এখন নির্বাচনে যাবে। আমরা দেখেন আগে খুব সাধারণ মানুষ, স্কুল টিচার, উকিল এবং একেবারে যারা সবসময় রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেছে তারা এমপি হতেন, চেয়ারম্যান হতেন, মেম্বার হতেন। কিন্তু আমরা আবার বলেছি যে আগামী নির্বাচনে অনেকগুলো মানুষ মারা যাবে। অতীতে আমরা দেখেছি একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে একদিনে 150 মানুষ মারা গেছে। তো সুতরাং বড় বড় কথা, বড় বড় রাজনীতির কথা সবাই বলছে, কিন্তু আসলে মানুষের কল্যাণে রাজনীতি যেটা জিয়া স্যার বলে গেলেন সেটা তো নাই, সেটা তো অদৃশ্য। সুতরাং মানুষকে এইবার সেই প্রতিশোধ নিতে হবে। মানুষকে একটা লোকের যাকে ভোট দিবে তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার দলের ব্যাকগ্রাউন্ড দেখে, তার উদ্দেশ্য কি এগুলো দেখে নতুন। এখন মানুষ তো ভরসা করতে পারছে না নতুন যারা রাজনীতিতে আসছে তাদেরও। আমি জানি না সম্রাটরা ইলেকশন করছে কিনা, আমরা এবার ইলেকশন করছি না। বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট সংস্কার হয়নি বলে আমরা প্রত্যাখ্যান করছি এই নির্বাচন। তফসিল ঘোষণার পরে হয়তো আমরা ঘোষণা দিব, কারণ আমরা যে ধরনের নির্বাচন আশা করেছিলাম সেই ধরনের নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা ব্যবস্থা, পুলিশের পুনর্গঠন, এবং আজকে দেখেন সেনাবাহিনী 1.5 বছর যাবৎ যে এই আন্দোলনের অনেক আগে থেকে সেনাবাহিনী আছে মাঠে, একটা সেনাবাহিনীর তো কাজ এটা না। এবং এই সেনাবাহিনীকে নানাভাবে রাজনৈতিক কারণে দেশের একেবারে রাস্তা ঝাড়ু দেওয়া, ওয়াসার পানি, বিল্ডিং ভাঙা থেকে শুরু করে সব জায়গায় সেনাবাহিনীকে খাটানো হয়। তো আবার যখন ইলেকশন আসে তখন দেখেছি যে একজন ওসি ধমক দিয়ে দিলেই এই অফিসারদের ট্রুপস নিয়ে চলে যেতে হতো। তো এইবার যদি সেনাবাহিনীকে সর্বময় ক্ষমতা দিয়ে এবং সেনাবাহিনীর অধীনে অন্য যে বাহিনীগুলো আছে তাদেরকে নিয়োজিত করে যদি নির্বাচন করে তাহলে হয়তো কিছুটা ভালো নির্বাচন হবে। এখন দেখেন যেই দেশে নির্বাচনের 2-2.5 মাস আগে অন্য দলের কেউ গিয়ে প্রচার করতে পারে না, ফিরে আসছে নুরুল হক নূর তার এলাকা থেকে, কয়েকদিন আগে ব্যারিস্টার ফুয়াদ ফিরে আসছে, তাকে ধাওয়া করা হয়েছে। লজ্জাস্কর। এটা কিসের রাজনীতি? রাজনৈতিক দল আর ডাকাত দল কি এক? প্রত্যেকটা বড় দল ডাকাতে পরিণত হয়েছে এবং স্বৈরাচারের দোসর যারা তারাও আবার একটা জোট করে, ওখানে দেখলাম আমাদেরও নাম দিয়ে দেওয়া হয়েছে, তো জোট করে আবার একত্রিত হয়ে আবার রাজনীতিতে এসে এই কুলসিত রাজনীতিকেই আবার উপহার দিতে চাচ্ছে জনগণকে। একমাত্র উপায় হলো আগামীতে জনগণ এবং ভোটার তারা যদি সচেতন ভাবে এর দাঁত ভাঙা জবাব না দেয় তাহলে আগামীতে আমরা অনেক বড় বিপদে পড়বে। এই দেশকে রক্ষা করা যাবে না। আমি শেষ করছি এইভাবে যে যারা উপদেষ্টা হবেন তারা কিন্তু মন্ত্রী এমপির মতো হওয়া উচিত না। উপদেষ্টারা কিন্তু আরো বড় মনের মানুষ হওয়া উচিত ছিল। তারা যে ছোট মনের পরিচয় দিয়েছে তা আমার মনে হয় আমাদের ভোটার ভাইরা লক্ষ্য রাখবেন। এবং যেই উপদেষ্টা বলেছে 20 কোটির নিচে ইলেকশনে যাওয়া যায় না, তিনি এখন ধানমন্ডি এলাকায় ইলেকশন যাবেন, ওনার এই 20 কোটি টাকা কোথা থেকে আসলো? আগে বাসে চলতো, সরকারি গাড়ি এবং এসিতে চলে, ওয়েস্টিনে খেয়ে হাঁস খেয়ে, এখন উনি 20 কোটি টাকা কোথায় পেলেন? এই হিসাব যদি এই সরকার না নিতে পারে, জনগণ যদি এগুলো না বুঝতে পারে, তাহলে তো দেশ ভালোর দিকে যাবে না, দেশের ভালো রাজনীতি হবে না। এখনো বাংলাদেশে বহু ভালো ভালো মানুষ আছে যারা রাজনীতি থেকে অনেক দূরে। তবে 5ই আগস্টের পরে বিশেষ করে সশস্ত্র বাহিনীর অফিসাররা যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তার পরে তারা যেভাবে রাজনীতিতে এসেছে, রাজনীতি একটা কল্যাণকর কাজ, দেশের কাজ, জনগণের কাজ, সেইটাও হয়তো কিছুদিন পরে আমাদের এই যারা একটু অনেস্ট থাকতে চায়, যারা একটু ভালো চলতে চায়, তারাও হয়তো রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিবে যদি আমরা দস্যুবৃত্তিকে মানে বিদায় করতে না পারি।
রাজনীতি থেকে। অতএব জনগণকে সাবধান হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, জনগণকেই দাঁত ভাঙা জবাব দিতে হবে। সকল কিছুই ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজকে, অনেক ডাকসাই নেতা দেখবেন আগামী নির্বাচনে পাস করবে না, আর আমরা যাদেরকে মনে করছি ওরা হয়তো ভোটই পাবে না, কিন্তু দেখবেন যে অনেকে ওটা পার হয়ে গেছে। জনগণ কিন্তু ওত পেতে বসে আছে যে এবার শিক্ষাটা ঠিক মতো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আপনার কাছে শুনতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আজকে ব্যারিস্টার কি মানে আল্লাহ যদি মালিক, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহ যদি চান তাহলে অবশ্যই জামাত ক্ষমতায় আসবে। তো মনির ভাই, আপনি কি আমার শাহরিয়ার কবিরের বক্তব্যটা শুনেছেন কিনা? সেই বক্তব্যটা নিয়ে শুনতে চাই আপনার কাছে। আমি আনমিউট করতে যাই, আমি আউট হয়ে গেছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার শুধু শাহরিয়ার না, লক্ষ্মীপুরের একজন এমপি প্রার্থী তিনিও বলেছেন, সেটাও সামাজিক মাধ্যমে ঘুরতেছে। উনরা বলেছে যে হাসরে স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু কেটে কেটে আসতেছে, মেবি নেটওয়ার্কের সমস্যা করতেছে, এজন্য শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? আমরা শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার? হ্যাঁ, আপনার হচ্ছে যে আমি বলছি যে জামাতের একজন লক্ষ্মীপুরের এমপি প্রার্থী অলরেডি 2 দিন পর্যন্ত বলেছে, তারা 2-3টা মিটিং এ, যে হাসরে একমাত্র দাড়িপাল্লা থাকবে, অন্য কোনো মার্কা থাকবে না। ওইটার পরে ব্যারিস্টার শাহরিয়ার সাহেব বলছেন যে হাসরে উনি পাশাপাশি মিজানের কথা বলেছেন, মিজান বলে তারপর দাড়িপাল্লার কথা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা কি, এটা যদি একটু বলতেন আমাদেরকে। মিজান দাড়িপাল্লা হিসেবে বলা হয়েছে ওখানে, মানে মিজানের মূল হচ্ছে যে এটা ওখানে নিক্তি বা আপনার নিক্তিতে খুব একেবারে সূক্ষ্মভাবে যা বিচার হবে, সেই বিচারের এই পাশে একটা থাকবে, এই পাশে আমল একটা, মনে করেন যে তার বদ আমল এবং ভালো আমল, অর্থাৎ সওয়াব এবং মনে করেন পাপ বা পুণ্য, এরকম যেটা, সেইটা মাপকাঠি হবে। সেইটাকে যখন সে অতিক্রম করে যেতে পারবে যে না তার সওয়াব আমল বেশি, তাইলে মানে পুণ্য বেশি, সেইটা হচ্ছে মিজান। এই যে বিষয়টা, এইটাই হচ্ছে মিজানের কথা বলা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা কথা না, কথা হচ্ছে যে তুমি তো পৃথিবীর ব্যাপার নিয়ে চলতেছ। এখন এইটা যদি অন্য মার্কার কথা বলা, এর আগে আপনি আমার কাছে 17টা ভিডিও আছে, দায়িত্বশীল লোক, এমনকি শফিকুল ইসলাম মাসুদ পর্যন্ত বলেছে যে এই দাড়িপাল্লা মার্কা হচ্ছে জান্নাতের মার্কা এবং এইটাই জান্নাতের টিকিট। অন্যরা যে বলে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট, ঠিকই এটা জান্নাতের টিকিট, আপনারা কে কে পাইছেন জান্নাতের টিকিট, এরকমও কথা বলেছে। এবং আরো অনেক প্রার্থীরা বলেছে। এখন আরো সবচাইতে কঠিন ব্যাপার হচ্ছে যে আমার এলাকায়, আমার বাড়ির পাশে আমার চাচি, সে তাবলিগ করতো। আগে জামাতালারা তাবলিগকে পছন্দ করতো না এবং অনেকে সমালোচনা করতো। সেই চাচিকে আজকে জামাতালারা সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা এইখানে বসার কায়দা হবে, এইটা হবে, ওইটা হবে, লোকজনের দরকার হলে নাস্তা খাওয়াবেন, সেইখানে বয়ান করতেছে। আমি এই বাড়িতে এবার যে আমার চাচি, তো আমি গেছিলাম আমার বোনকে নিয়ে, সেখানে আমার বোনকেও বলছে যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এখন কিছু লোকে বলে জান্নাতের পথ দেখায়, আসলে বিষয়টা ঘুরে ফিরে মানুষকে যেভাবে যেভাবে বুঝাইতে পারতেছে সেইটা, যেমন পূজা মণ্ডপে গিয়ে বুঝাইতেছে যে তোমরাও কামিয়াব হবা, কারণ তোমাদের বিষ্ণু কৃষ্ণ যে কথা বলতো, কাজ করতো, আমাদের মোহাম্মদও সেই কাজ করতো, নাউজুবিল্লাহ। এরপরে এই যে বিষয়, সেখানে যে আবার গীতা পাঠ করে শোনা যে গীতা পাঠ করা যাবে, সেই মতিউর রহমান ঝিনাইদহ 3 আসনের এমপি প্রার্থী, আবার তিনি আবার বলে যে ইসলাম কোনো ধর্ম না, যদি জামাত ক্ষমতায় আসে সেটারও প্রমাণ করে দেওয়া হবে। এরপর আমি আপনার টকশোতে না কার টকশোতে বলছিলাম, যে ভুলে বলছে কিনা আমি জানি না, এই জামাতের সেক্রেটারি জেনারেল সে বলছে যদি আল্লাহ তাআলা জামাতকে ক্ষমতায় আনে, কোরআনের আইনও পরিবর্তন করা যাবে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলো, এরা আসলে এই ঢাকার সেলিম সাহেব এমপি প্রার্থী, মেয়র নির্বাচন করেছিল, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা। বিএনপির লোকেরাও যে বলে না আমি বলবো না, কিন্তু তাদের অবস্থানটা ছোট, আর এরা বড় বড় অবস্থানে। মনে করেন নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব, সে বলে যে আমরা 71 সালে একটা সাংবাদিক সম্মেলনে, 71 সালে আমরা যুদ্ধ করেছি, জামাত যুদ্ধ করেছে, ভূখণ্ড এনেছে, স্বাধীনতা এনেছে, পতাকা এনেছে। তাইলে এই যে, আচ্ছা যাই হোক, আপনাকে শুনতে পাচ্ছি না। এখানে বিএনপিরও বলে থাকে, এই যে গতকালকে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের একজন বলেছে, একজন আরেকজনের প্রচারণা করতে গিয়ে বলেছে যে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা পাঠিয়েছে ওনাকে ওই এলাকায়,
অবশ্যই ফেরেশতার মতো বললে হতো, যে ফেরেশতার মতো আমরা অনেক সময় উচ্চারণ করে থাকি, কিন্তু ফেরেশতা বলে না আর কি। তো আমার মনে হয় কাজী বলে যে আমি মনিরুজ্জামানের জাহাঙ্গীরনগরে সকালবেলা উঠে দেই এখন আপনার ঠিক মানে ইয়ে হয়ে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে, আপনাকে ঠিক পাচ্ছি না। আমি ইসমাইল সম্রাট আপনার কাছে শুনতে চাই, উনি আবার আসলে পরে আমরা শুনবো। আপনার কাছে জানতে চাই যে এই যে একটা কম্পিটিশন, বিএনপিকেও আমরা শুনি যে এরকম বেফাঁস অনেক কথাবার্তা বলে। বিশেষ করে তারেক রহমান বলছেন যে দুর্নীতির লাগাম টেনে ধরবেন, কিন্তু আমরা জানি যে দুর্নীতি মনোনয়ন বাণিজ্য হয়েছে বেশ ভালো, মানে যোগ্য প্রার্থীদের সেভাবে মূল্যায়ন করা হয়নি, কিন্তু তারা এখন সরকারের অংশ না, সেটা আমি মনে করি যে করে সরকার দেখাবে, এবং এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ধরেন অনেকটা আস্থা ফিরে আসবে সরকারের প্রতি। আরেকটা বিষয় দেখুন, তারা দুইজন যেহেতু এই সরকার থেকে সদ্য পদত্যাগ করেছে, সুতরাং এই নির্বাচনের সময়ও তাদেরকে এই সরকারের অংশই বলা যায়। আমি মনে করি তারা যদি বড় কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করে, সেই বড় রাজনৈতিক দল থেকে যদি তারা যে কোনো ভাবে যদি জিতে আসে তাদের মার্কা নিয়ে, তখন বলা হবে যে সরকারই এই দলকে জিতিয়ে নিয়ে আসছে, কারণ তারা দুইজন সরকারেরই অংশ। এরকম একটা প্রশ্ন আমি মনে করি যে থেকে যায়। এজন্য যেই দলেই তারা যোগদান করুক না কেন, বড় দলগুলো আমার মনে হয় যে হয়তো আরো একটু ভাবা উচিত যে সত্যিকার অর্থে তারা কি এই ধরনের ব্লেম নিবে কিনা, বা এই দুইজন বিতর্কিত ব্যক্তিকে তাদের দলে নিয়ে তারা এই ধরনের ব্লেম নিবে কিনা যে সরকারের অংশ হয়ে দলে এসেছে এবং তারাই সবগুলো সিট পাস করে দিয়েছে। এই ধরনের কথা কিন্তু মার্কেটে থাকবে। আপনি যতই বলেন পদত্যাগ করেছে, কিন্তু একই সরকার, তারা কিন্তু এই সরকারেরই অংশ। এই সরকার যতদিন থাকবে এই সরকারের প্রতি তাদের প্রভাব প্রতিপত্তি থেকে যাবে। আপনি তো আপনার এই শোতেই বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এখন তারা বলেছেন। কোন দলে জয়েন করবে সেটা কি আমরা, তারা কি এনসিপির হয়ে মানে নির্বাচন করবে নাকি বিএনপির হয়ে নির্বাচন করবে সেটাও তো আমরা শিওর না, বাট তারা নির্বাচন করবে এটা তো আমরা শিওর এখন। না, নির্বাচন তারা করবে এটা আমরা শিওর এখনো পর্যন্ত বলতে পারছি না, কারণ আমরাও নির্বাচন কমিশনকে ইতিমধ্যে আমাদের দল থেকে আমরাও লিখিতভাবে বলে এসেছি যে যারা এই সরকারের সাথে থাকবে, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের দাবি, আমরা বলে এসেছি। তো সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে আসলেই এই সরকার থেকে কেউ পদত্যাগ করে নির্বাচনে আসতে পারবে কিনা। যেহেতু তারা এই সরকারেরই অংশ, এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, সুতরাং এই সরকারের থেকে তারা এই সরকার নির্বাচন আয়োজন করবে, সেই নির্বাচনে তারা আবার যাবে, এটা আসলে একটা ধরেন সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। তো এটা আমি মনে করি না যে নির্বাচন কমিশনও কতটুকু এখন তাদের বক্তব্য নির্বাচন কমিশন ক্লিয়ার করে না যে আসলে উপদেষ্টারা পদত্যাগ করার পরে এই নির্বাচনের তফসিল কালকেই হবে, আজকেই পদত্যাগ করেছে। তো এটা আমি মনে করি যে সাধারণ মানুষ এটাকে খুব নেগেটিভলি নিচ্ছে, যে ক্ষমতার লোভে শুধুমাত্র তারা এটা করছে। তারা তো তাহলে উপদেষ্টা পরিষদে যাওয়াই দরকার ছিল না, তারা প্রথম থেকে রাজনীতি করত, নির্বাচনের শক্ত ক্যান্ডিডেট হিসেবে ফাইট দিত। তারা উপদেষ্টা পরিষদে যাবে, বিতর্কিত সব কর্মকাণ্ড করবে, শত কোটি টাকা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে, মার্শাল পাওয়ারের অবৈধ ক্ষমতা ব্যবহারের অভিযোগ আসবে। তো এই ধরনের ইলিগেশন গুলো তো এখন পর্যন্ত সুষ্ঠু সমাধানের পথে যায় নাই। এজন্য আমি বলছি এখন যেহেতু তারা সরকারের অংশ না, আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন একটা সুষ্ঠু তদন্ত করবে তাদের এই দুই উপদেষ্টাকে। তাহলে আমরা বুঝবো যে সত্যিকার অর্থে এই সরকার স্বাধীন, এবং আমরা এই সরকারের সাথে অর্থাৎ 5 তারিখের পরে আমাদের যে অর্জন, আগামী দিনেও নির্বাচিত সরকারের যখন কোনো প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করবে, তখন তাদের বিরুদ্ধে প্রত্যেকটা অর্গান গুলো তাদের সম্পদের হিসাব নিবে যে সত্যিকার অর্থে এই সময়টুকু আপনি কি করেছেন, আগে কি ছিল। তা আমরা তো সেই বাংলাদেশই চেয়েছি। আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, তাদেরই একটা বাহ্যপ্রতিম সংগঠন এনসিপি, তারা বলছে নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্তটা কি? এটাই হচ্ছে বন্দোবস্ত। আপনার ক্ষমতা যখন চলে যাবে, আপনি যখন পদত্যাগ করবেন বা আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনাকে একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করা হবে। আপনাকে সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে আপনি ওই সময়টুকু যে কাজ করেছেন, প্রত্যেকটা কাজের জনগণ এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দুদক সবাই সুলসারা বিশ্লেষণ করবে। সেই স্বাধীনতা আছে। আপনি যদি দোষী হন, আপনাকে শাস্তির আওতা আসতেই হবে। অর্থাৎ কেউ মানে আপনি সদ্যপ্রাপ্ত একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে না। দুদক এতদিন যেরকম আপনারা বল প্রয়োগ করে রেখেছেন, দুদকে আপনার পিএইচে 200 কোটি টাকা দুর্নীতির প্রমাণ আসছে, সেটাও হয় নাই। তো এই ধরনের বিষয়গুলো আমি মনে করি এখন হয়তো সংস্থাগুলো সচল হবে, এবং এই ধরনের ধরেন জিনিসগুলোর আমরা হয়তো আরো অনেক স্বচ্ছতা বেরিয়ে আসছে। মাত্র তো আজকে পদত্যাগ করেছে, তা আমি মনে করি অনেক কিছু বেরিয়ে আসবে। এবং আমাদের যে মোটা মোটা দাবিটা,
যে এই সরকারের আমরা শুধু এই দুইজনকে বললাম না, অন্য কোনো উপদেষ্টাও যদি আজকে পদত্যাগ করতো আমরা একই কথা বলতাম। কারণ এটা আসলে এটা তাদের সাথে যায় না। কারণ তারা এই রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়ে তারা কতটুকু দায়িত্ব পালন করেছে, দুইটা মন্ত্রণালয় ছিল। তো এটা তো আপনার অনেকগুলো এলিগেশন তাদের বিরুদ্ধে মোটা দাগে এসেছে, সেখান থেকে পদত্যাগ করে আবার তারা রাজনীতি করবে, নির্বাচন করবে। এই নির্বাচনই কেন করতে হবে তাদেরকে? আমার প্রশ্ন হচ্ছে এটা, যদি ক্ষমতার লোভ না থাকে তাহলে এই নির্বাচন কেন করতে হবে? অথবা যদি এতই রাজনীতি করার শখ ছিল তাহলে উপদেষ্টা পরিষদ কেন শপথ নিয়েছিলেন? তা আমি মনে করি এগুলো জনগণ বিশ্লেষণ করবে এবং আমরা আশা করি আগামী 48 ঘন্টার মধ্যে তাদের দুর্নীতি দমন কমিশন সচল হবে, তাদের বিরুদ্ধে যে এলিগেশন গুলো আছে সেগুলো সুষ্ঠু তদন্তের পথে যাবে এবং জনগণও সেটাকে আমি মনে করি যে স্বাভাবিকই নিবে। আর আমাদের পক্ষ থেকে যে দাবিটা, আমরা আমাদের এখন পর্যন্ত সেই দাবিতে অটুট আছি যে কোনো উপদেষ্টা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা একেবারে সেটেলমেন্ট ইস্যু। তা না হলে তো আপনি কিছু অংশ সরকারের ভেতরে থাকবে, কিছু অংশ পদত্যাগ করে নির্বাচনে যাবে। এটা আমি মনে করি যে এক ধরনের ৯-৬-এর মতো হয়ে যায়। এটা আপনার একেবারেই সাংঘর্ষিক হয়ে যায়। আপনারা একসাথে এই সরকার পরিচালনা করেছেন, দুইজন বেরিয়ে আসবেন, নির্বাচন করবেন, বাকিরা উপদেষ্টা পরিষদ থেকে যাবে, তাহলে সবাই পদত্যাগ করুক, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসুক। সেটা যেহেতু হয় নাই, তাহলে আমি মনে করি তাদের নির্বাচন করার নৈতিক অধিকারই নেই। তারা নির্বাচন করবে, আমরা ধরে নিচ্ছি দলে যোগ দিবে, হ্যাঁ তারা রাজনীতি করার জন্য যে কোনো দলে যেতে পারে, কিন্তু এই নির্বাচন করা তাদের আমি মনে করি যে মোরালিটির সাথে যায় না এবং তাদের এটা নৈতিকভাবেই আমি মনে করি তাদের প্রশ্নবিদ্ধ থেকে যায় যে তারা নির্বাচন করতে পারবে না। আর একটা বিষয় দেখুন, বর্তমান বাংলাদেশে যেই পরিস্থিতি, আমি মনে করি এটা তফসিল ঘোষণার সাথে সাথে কালকের পরেই মানুষ নির্বাচনের ট্রেনে চলে আসবে এবং মানুষ মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিবে প্রকৃতপক্ষে। অর্থাৎ আপনি যেই দল থেকে আসুন না কেন, আপনার যদি যোগ্য মনে করে সাধারণ মানুষ আপনাকে ভোট দিবে। আপনি কোন দল থেকে এসেছেন সেটা 5 তারিখের আগে ছিল মুখ্য বিষয়। 5 তারিখের পরে হচ্ছে মানুষ মূল্যায়ন করে পার্সন টু পার্সন, কোনো পার্টি টু পার্টি না। তা আপনি যেই দল থেকে আসেন না কেন, আপনার তো নিজস্ব একটা ধরেন একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিকে মানুষ মূল্যায়ন করে আপনি কতটুকু সৎ ছিলেন আপনার ব্যক্তি জীবনে, আপনি মানুষের জন্য কতটুকু করবেন, আমি মনে করি মানুষ সেভাবেই তার প্রার্থী পছন্দ করবে এবং এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে এবং এই সরকারের অসম্পূর্ণ সকল সংস্কার নির্বাচিত সরকার করবে আমি মনে করি, এবং এটা আমি আশাবাদী। কারণ এই যে আমাদের যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে যেই সরকারি শপথ নিক না কেন, সেই সরকার মানে অতীতের মতো স্বাভাবিক কোনো সরকার হবে না, এটা একটা অভ্যুত্থানের সরকার হবে। যেহেতু এই সরকার ফেল করেছে, আমাদের সকল চাওয়া পাওয়া আগামী নির্বাচিত সরকারের উপর বর্তাবে। এই 24-এর অভ্যুত্থানে মানে স্পিরিটটা ধারণ করতে হবে নির্বাচিত সরকারকে, কারণ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট ফেল করেছে অনেকাংশে, তারা বিতর্কিত হয়েছে, তারা পারে নাই এবং তারাও বলেছে যে সত্যিকার অর্থে আমাদের জন্য কিছু করা সম্ভব নয়, নির্বাচিত সরকার আসলে করবে, আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকু করেছি। তা আমি মনে করি যে এজন্য আপনাকে আগে যেভাবে রাষ্ট্র চলেছে, আগে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আপনাকে প্রত্যেকটা জায়গায় জনগণের মুখোমুখি হতে হবে। আপনি একটা সিদ্ধান্ত নিবেন, জনগণ আপনাকে জিজ্ঞেস করবে যে সিদ্ধান্তটা আপনি কেন নিচ্ছেন, কি নিচ্ছেন। আপনি একটা জিনিস চাপিয়ে দিবেন হাসিনার মতো, আমি মনে করি এটা হবে না এবং কোনো দল এটা ভাবছে না। প্রত্যেকটা দল গণতান্ত্রিক উপায়ে জনগণের এই ভোটের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় এবং জনগণের ভালোবাসা নিয়ে ওই দল আবার ক্ষমতায় যেতে চায়। এই ধরনের আমি মনে করি 5 তারিখের পরে মন মানসিকতা তৈরি হয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেটা আমরা নির্বাচনের মধ্য দিয়ে দেখতে পাবো। তবে আপনার এই শোতে আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এই দুইজন উপদেষ্টা, এই দুইজন আগে ছিল যারা, আমরা সকলকেই বলবো যারা এই সরকারের সাথে শপথ নিয়েছে তারা কেউ যেন নির্বাচন করতে না পারে। আমি শুধু এই দুইজনকে বলবো না, এই সরকারের যে কোনো উপদেষ্টা তারা কেন নির্বাচন করবে, তারা রাজনীতি করবে, দল করবে, হ্যাঁ সে অধিকার তাদেরকে অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন করার অধিকার আমি মনে করি নৈতিকভাবে এই জুলাই স্পিরিট তাদেরকে দেয় নাই, কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, তারা ব্যর্থ হয়ে নতুন করে আর একটা জায়গায় আসছেন। তো এটা আমি মনে করি যে সাধারণ মানুষ পজিটিভলি নিবে আর ভোটের মাঠে আপনারা সেটা দেখবেন এবং যেই দলে এই দুজন এই উপদেষ্টারা যাবে সেই দলটাও আমি মনে করি যে বিতর্কিত হবে নির্বাচনের মাঠে, সেই দলও প্রশ্নবিদ্ধ হবে যে সরকারের সুযোগ সুবিধা ক্ষমতা ব্যবহার করে নতুন করে তারা এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। তো বড় দলগুলোকে এটাও ভাবতে হবে, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্লিয়ার করেছে, আমাকে ছাত্ররা নিয়োগ করেছেন, আমার নিয়োগকর্তা ছাত্ররা,
তাহলে আপনি চেয়ারে থাকবেন, আপনাকে যারা নিয়োগ দিয়েছে তারা আবার নতুন করে নির্বাচিত হবে না? এটা তো হতে পারে না। বা তারা যে দলে যাবে সেই দল হবে না। তো এটা আমি মনে করি যে বড় দলগুলো এবং সাধারণ মানুষ বিচার বিশ্লেষণ করবে। এটা আমি সাধারণ মানুষের উপর ছেড়ে দিয়েছি। আমি শুধু শঙ্কার জায়গাটা বলে দিলাম যে তারা যেই দলেই যাক না কেন, যদি সেই দল ক্ষমতায় যায় তাহলে মোটা দাগে একটা প্রশ্ন থেকে যাবে যে সত্যিকার অর্থে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা ক্ষমতায় গেছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনার কাছে যেটা জানতে চাই যে ধানের শীষ, যেটা তারেক রহমান একটা কথা বলেছেন, ধানের শীষ দেখে ভোট দেওয়ার জন্য, ব্যক্তি দেখে না। এবং এই যে আমরা বিপ্লবের পরে শুনেছি এটার জন্য বিপ্লব হয়নি, ওটার জন্য নির্বাচনের জন্য বিপ্লব হয়নি, সংস্কারের জন্য বিপ্লব হয়েছে বা আন্দোলন হয়েছে। তো আমরা আসলে যারাই এই কথা বলেছে 1 বছর ধরে, আমাদেরকে 1.5 বছর ধরে আমরা অনেক শুনেছি যে কিসের জন্য আন্দোলন হয়েছে। তো আমরা কি মানে আপনার কাছে আগেও অবশ্যই শুনতে চেয়েছিলাম যে আমরা আসলে ব্যতিক্রম কি পেলাম এই তরুণদের কাছে, মানে তরুণরা যে আন্দোলন করেছে, আমরা তো একটা আশা ছিল যে এই তরুণরা আমাদের রাজনৈতিক পরিবেশ বদলায় দিবে। তো আমরা সে সরকারের কাছে কি পেলাম, এই তরুণদের কাছে কি পেলাম, আমরা কি মানে আরো বেশি মানে ইয়েতে পড়ে গেলাম কিনা, মানে আওয়ামী লীগ আমাদেরকে যে জায়গায় রেখে গিয়েছিল তার থেকে আরো অন্ধকারে ঢুকে গেলাম কিনা আমরা? আচ্ছা, থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য। প্রথমে আসি, ওই অ্যাকচুয়ালি মনির ভাই একটা প্রশ্ন তুলেছিলেন, মিজান কি জিনিস আপনিও জানতে চেয়েছিলেন। মিজান ইজ অ্যাকচুয়ালি মিনস দি ইকুইলিব্রাম বা ব্যালেন্স বা বিচার, অর্থাৎ আপনি সুবিচার করা হবে, আপনার প্রতি সুবিচারের যে কমিটমেন্ট, আল্লাহ যে সুবিচার করেন তার বান্দার প্রতি, এটাই অ্যাকচুয়ালি দ্যাটস দি সিম্বল অফ মিজান। এইটার এক্সপ্লেনেশনটাই হলো মিজান। তো মিজান দিয়ে যেটা বলছে, যেটা হলো যে ওনারা যেটা, তো আমি এখানে কয়েকটা পয়েন্ট আসতে চাচ্ছি আর কি। একটা পয়েন্ট হচ্ছে যে নতুন ব্যবস্থার কথা আমরা বলছি। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বিএনপি এবং জামাত তারা কিন্তু অনেক পুরনো বন্ধু, তাদের রাজনীতির মাঠে, বিশেষ করে ভোটের মাঠে তারা কিন্তু অনেক পুরনো বন্ধু। এখন এই বন্ধুরা কিন্তু একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছে এই নির্বাচনের জন্য। আমি একজন নিউট্রাল পার্সন হিসাবে আমি মনে করি যে এখন কিন্তু তাদের ভিতরের যে ভাষা, এই ভাষা কিন্তু একটা খুবই it reflects actually the quality of people that you have actually selected or you have nominated for your election. তো এই দৃষ্টিটার দিকে আমি, ভাই তো অনেক শিক্ষিত মানুষ, he's a PhD probably in some subject, I don't know, but আমি নিশ্চিত যে এই ধরনের শিক্ষিত মানুষ যখন নির্বাচনে যাবে বা তারা যখন পলিটিক্সে আসবে, তাদের ভাষা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যারা ভোটের মাঠে আছে, যারা কথা বলে যাচ্ছে, আমার মনে হয় তারা তাদের রুচি এবং তাদের যে শ্রেণী, এটা কিন্তু তারা তাদের কথাবার্তায় প্রমাণ করবে। এবং এই যে পলিটিশিয়ানরা কিন্তু দে আর রেসপেক্টেবল, তারা তো অ্যাকচুয়ালি সমাজকে নেতৃত্ব দিবে। তো আপনি একজন সমাজের নেতা, আরেকজন সমাজের নেতাকে যদি আপনি রেসপেক্ট না করেন, তাহলে আর কি নতুন ব্যবস্থা করলেন আপনি? এটা নতুন ব্যবস্থা হলো না। সুতরাং নতুন ব্যবস্থা মানে কিন্তু রেসপেক্টিং ইয়োর অপোনেন্ট। আপনি আদর্শের উপরে বিতর্ক করবেন, আপনি আপনার কর্মপন্থার উপরে বিতর্ক করবেন, আপনি কতটুকু সফল হতে পারবেন, আপনার ফর্মুলা, সেটার উপর আপনি বিতর্ক করবেন। কিন্তু আপনি এই যে ব্যক্তিগত বিষয় নিয়ে যখন টানাটানি করেন, তখন কিন্তু এটা খুব একটা মানে এটা ভালো দেখায় না। এবং আমাদের সম্বন্ধে কিন্তু সাধারণ বাইরের মানুষও কেউ ভালো বলবে না, এবং আমাদেরকে কিন্তু ওই শ্রেণীতেই বিভক্ত। এবং এই জন্যই কিন্তু মানুষের, আমি আপনাকে 1 মিনিট সময় নিতে চাই, 1 মিনিট। জি জি। আমাকে হাসিনা আপা প্রশ্ন করেছে ব্যক্তির উপরে, আর ব্যক্তিরা কি বললো সেটাই কিন্তু আমি বলেছি। আমি কিন্তু আমার কথা বলি নাই। না না, আমি আপনার কথা বলছি না, আমি আপনাকে মিন করি না। ভিডিও আমার কাছে আছে, প্রত্যেকটা ভিডিও আছে। আমি আপনাকে আমি আপনাকে মিন করি না, কিন্তু এটা আমি আপনাকে মিন করি না। আই এম মিসরিপ্রেজেন্টিং। আমি আপনাকে মিন করি না, কিন্তু আমি এই যে দর্শকদের আমি কমেন্ট দেখতেছি, সে কমেন্ট দেখে কিন্তু আমার কষ্ট লাগতেছে। তো অর্থাৎ যে আমরা রাজনীতিবিদরা যখন কথা বলে, তখন একজন আরেকজনকে রেসপেক্ট করবে, তখনই কিন্তু তাদের ভিতরে বিশ্বাস জন্মাবে।
এই তাদের সম্পর্কটা, তখন তারা কিন্তু একে অপরের সঙ্গে জাতীয় সমস্যা নিয়ে বসবে। এই যে তাদের ভিতরে যে টানানি পোড়ানি শুরু হয়, সেখান থেকে কিন্তু দূরত্ব তৈরি হয়, সেখান থেকে কিন্তু কর্মীরা কিন্তু আরো একটা অন্য ডিগ্রিতে নিয়ে যায়। তো রাজনীতিবিদদের কিন্তু এই সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে যে নতুন ব্যবস্থা রাজনীতি কি। একটা জিনিস চিন্তা করেন, এখনো যদি আমাদের সেই পুরনো স্টাইলে পার্লামেন্টারি বোর্ড আপনাকে নমিনেট করবে, আমি সে ফর এক্সাম্পল আমি বগুড়া সদরের ভোটার, আমি তো চিনি আমার এলাকার লোক কে যোগ্য। এখন আমি দেখলাম যে আমরা অধিকাংশ মানুষ মনে করছি মনির সাহেব আমার এলাকার জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী, কিন্তু পার্লামেন্টারি বোর্ড করলো কি জিয়াকে তো মানে সিলেকশন করে ফেললো। তো এটা তো সাধারণ মানুষ পছন্দ করবে না। তো আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত এই যে আজকে যদি বিএনপির কিন্তু এটা সুযোগ ছিল, কারণ বিএনপি 15 বছর মার খেতে খেতে এমন একটা জায়গায় আসছে যে তারা কিন্তু এখন, আমি সত্যিকার অর্থে আমি বিএনপির কাছে আমার কিন্তু অনেক বড় আশা ছিল যে তারা প্রত্যেকটা ক্ষেত্রে দে উইল এক্সাম্পলিফাই, তারা দেখাবে যে পরিবর্তন কাকে বলে। এবং এটা কিন্তু 2025 ভাই, এটা কিন্তু 2009 না। আমরা কিন্তু এখন এআই এর যুগে চলে গেছি, এখন আমরা সিনথেটিক ইন্টেলিজেন্সের যুগে গেছি, এআইও নাকি এখন আউটডেটেড। এই যুগে এসে যদি আমরা সেই 1996 সালের 2001 সালের বা 1990 সালের স্টাইল ধরে থাকি, তাহলে তো আপনার তো পরিবর্তন হলো না। এবং এই একই হ্যাবিটটা কিন্তু আমি নতুন পার্টির ভিতরেও দেখছি। তারা কিন্তু নমিনেশন পাচ্ছে কোথায়, পার্টি অফিসে যাচ্ছে, ফর্ম নিচ্ছে। আমি ধরে নিলাম যে তারা হয়তো বা নতুন পার্টি, তাদের হয়তো ক্যান্ডিডেট নাই, তাদের এই যে একটা এক্সারসাইজ অফ কোন মানে ছেকে একজন নেতাকে খুঁজে বের করা, সাধারণ মানুষের সাপোর্ট কার জন্য। আমি একটা জিনিস বলি যে আমি একটা কথা সবসময় বলতাম যে যারা নাকি সুপিরিয়র প্লেসে থাকে তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিচার করতে পারে যারা নিচের থেকে তাদেরকে দেখে। উপরের থেকে যারা দেখে তারা কিন্তু তার সম্বন্ধে অত ভালো জানে না, কিন্তু আপনার অধীনে যারা থাকে তারা কিন্তু আপনার দোষ ত্রুটি খুব ভালো জানে। সুতরাং আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে ভালো জানবে, বা তারাই আপনাকে ভালো চিনবে। সুতরাং আমি মনে করি যে এই সিলেকশনটা যদি সম্পূর্ণ এলাকার উপরে ছেড়ে দেওয়া হতো, এলাকার ডেলিগেটসদের উপর ছেড়ে দেওয়া হতো, যে একটা ফেয়ার, ওখানে একটা গোপন ব্যালটে ডেলিগেটরা নির্বাচন করবে কে তাদের প্রার্থী হবে, তখন হচ্ছে কি এই পার্টির ভিতরে যে বিদ্রোহ হয়, বিদ্রোহ পার্টি, এগুলো কিন্তু আর থাকতো না। এই মিল মহব্বত গুলো কিন্তু অটোমেটিক চলে আসতো। তো তারেক রহমান সাহেব যে ধানের শীষের কথা বলছে, এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছে। তবে আমি মনে করি যে উনি যেটা, এই যে যেহেতু একটা বড় পার্টি, অনেক ক্যান্ডিডেট থাকে, তাদের ইচ্ছা এই আপনার এই নির্বাচনে যাওয়ার, সে যদি না পায় তখন হয়তো সে একটা অন্য দল চলে যাবে বা ভেঙে যাবে, তার কিছু সমর্থক নিয়ে একদিকে চলে যাবে, এতে পার্টি দুর্বল হয়ে যেতে পারে। তো এইটাকে মাথায় রেখে হয়তোবা সে এই সিম্বলের কথা বলে থাকতে পারে। বাট এবার এটা ঠিক যে ওই যে সম্রাট সাহেব বলে গেলেন, আমি মনে করি এবারের মানুষ কিন্তু আপনার কোয়ালিটি দেখে আপনাকে নির্বাচন করবে, আপনার গুণাবলী দেখে নির্বাচন করবে, আপনার ভালো মন্দ অতীত দেখে কিন্তু আপনাকে নির্বাচন করবে। এরা কিন্তু ওই যে আপনার হুজুগে আর আপনার নির্বাচন হবে না, এটা আমার একটা ধারণা। আই মে বি রং, কারণ ভোটের আগে নৌকা দেখলে যেরকম নির্বাচনে ভোট দিয়ে দিত না, এই আমার মনে হয় এই জিনিসটা। হ্যাঁ, তবে একটা কথা আছে, এখানে কথা আছে, তবে যদি খালেদা জিয়া সুস্থ থাকতো এবং উনি যদি নির্বাচনের মাঠে থাকতেন তাহলে কিন্তু এটা অন্যরকম হতো, কারণ খালেদা জিয়া। সুতরাং আমরা মুখে বলবো একরকম, কাজ করবো একরকম, কিন্তু এখানে কি দুদকের দায় দেখেন না আপনি? দুদক কি করছে? দুদক কি শুধুমাত্র আওয়ামী লীগের হিসাব নেবে, আওয়ামী লীগের বিচার করবে, আওয়ামী লীগের মামলা করবে? শুনেন দুদক হলো, দুদক থেকে শুরু করে বিচারালয়। আপনি বলেন চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার হবে, বিচারালয় বলে দিল কেন এই ত্রয়োদশে নয় কেন? আমরা দাবি করেছিলাম 3 মাস আগে এই সরকারকে পদত্যাগ করে চলে যাওয়ার জন্য, তাহলে দেশের ভালো হতো, এই সরকারের মঙ্গল হতো, ইতিহাসটা সুন্দরভাবে লেখা যেত। সেগুলো আসবে পরে। তো সুতরাং আমাদের দেশে অন্যায় কাজ, অসৎ কাজ, দুষ্টমি, রাহাজানি, মারামারি, দোষারোপি, এগুলোর পরিবেশ খুব সুন্দর পরিবেশ বাংলাদেশ। আমি যেটা বলছিলাম, উপদেষ্টারা কেউ কোনো হিসাব দেয়নি, এইবার উদাহরণ হতে পারতো। প্রত্যেকটা উপদেষ্টা যদি পত্রিকায় তাদের সম্পদের হিসাব দিয়ে দিত, তাহলে পরবর্তী সরকারকে চাপ তৈরি করতে আরো সহজ হতো। শুনেন,
আরেকটা খবর বলি, এই যে আসিফ, এত লম্বা একটা নাম কি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি গণ অধিকারে যোগ দিচ্ছেন, সম্ভবত সাধারণ সম্পাদকের পদও উনি পাবেন। ধানমন্ডিতে বিএনপি ওনাকে নমিনেশন দিচ্ছে না, এই খবরগুলো স্ক্রলে আসতেছে। দেখেন, ক্ষমতার লোভ, পদের লোভ আমাদের এই প্রজন্মকেও ছাড়লো না। এই দেশ নতুন বাংলাদেশ হবে কিভাবে? তাহলে আরো বিপ্লবের দরকার, আরো আন্দোলনের দরকার, আরো গণ অভ্যুত্থান হতে হবে এই দেশে। তো সুতরাং আমাদের ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ না দিয়ে কেন? আমরা একবার বিএনপি শুনতেছি, আবার আজকে গণ অধিকার পরিষদের রাশেদও বললো যে গণ অধিকার পরিষদে ইতিমধ্যে চলে এসেছে, গণ অধিকার পরিষদে জয়েন করতে পারে। আমি তো গণ অধিকারে ছিলাম বছরখানেক মতো, ডক্টর রেজা কিবরি আমাকে ডেকে নিয়ে গেছিলেন, যেহেতু দুইজনই আমরা এক জায়গায় রাজনীতি করতাম, সেটা দেখে এসেছি। তো জানি না সে আসিফ কতদিন, যদিও বয়সে তাদের সমসাময়িক, তো এই গণ অধিকারে প্রায় 18 জন অফিসার সহ, জাজ সহ মুরব্বীরা ছিল আর কি, সেটা জায়গা পায়নি গণ অধিকারে। ইয়েও শেষ পর্যন্ত ডক্টর রেজা কিবরিও বিএনপিতে জয়েন করেছে। আবার এই নতুন ছাত্রদের যে দলটা, সম্রাট হয়তো জানে যে মৈত্রীতে যখন একটা মিটিং হয়, প্রায় 200 আর্মি অফিসার, ডিফেন্সের অফিসার ছিল। সাজিদ বড় করে বলেছিল যে আমাদের সামনে যারা এই সিনিয়ররা আছেন ওনাদেরকে নিয়েই আমরা রাজনীতি করবো, একজনকে কোনো পদ দেওয়া হয়নি। যাই হোক, এইগুলো হলো একই কায়দায়। আরেকটা জিনিস এবার দেখেছেন নতুনত্ব নির্বাচনের ক্ষেত্রে, এই যে বিএনপিতে যোগ দিয়ে তারপরে যেহেতু আলাদা মার্কায় যেতে পারতেছে না জোটে থাকা অবস্থায়, সেহেতু রেজা কিবরিয়া দেখেন, তারপরে শাহাদাত সেলিম দেখেন। এটাকে আমি পজিটিভ মনে করি যে মার্কা আমার হলো মশাল, আমি নৌকা লাগিয়ে মন্ত্রী হয়ে গেলাম, এটা ঠিক না। তাহলে আর নিবন্ধন করে লাভ কি? আর ওই মার্কার ইমেজ কতটুকু, ওই দলের ভোট কতটুকু, এটা যাচাই করবে কিভাবে? শোনেন, আমি মনে করি ধীরে ধীরে আমরা পিআর এর দিকে যাচ্ছি। এইবারের ব্যালট পেপারে ব্যক্তির ছবি থাকবে না, প্রতীক থাকবে। তারেক রহমান বলেছেন ধানের শীষ গুরুত্বপূর্ণ, ব্যক্তি নয়। অর্থাৎ আমরা মানি, কিন্তু মানে কার্যত অ্যাকশনে যেতে রাজি না। আজকে এই যে বিএনপি বলে একটা জাতীয় সরকার গঠন করবে, এটা শুনে আবার জামাতও এখন বলছে আমরাও জাতীয় সরকার গঠন করব। তাহলে একটা জাতীয় সরকার, নির্বাচিত জাতীয় সরকার হতে পারে পিআর এর মাধ্যমে, একমাত্র উপায়। তো সুতরাং সেই পিআর কে গ্রহণ করা হয়নি, তবে জামাত ক্ষমতায় গেলে তারা আবার পিআর প্রতিষ্ঠিত করবে বলে তারা বলছে। সো আমি যেটা হাসিনা আপা আপনাকে বলতে চাই, যে আপনি দূরে আছেন তো, ভালো দেশ, ওখানে বা এই অন্য দেশে মার্কা নিয়ে কিন্তু এত ঝামেলা হয় না, ওই গাধা দিয়েও পাস করা যায় আমেরিকায়। সো আমরা এখন যে ব্যক্তির মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, কিন্তু আবার পিআর মানি না। সো আমরা আমাদের নিজেদের মধ্যে নৈতিকতার এত অভাব, যার জন্য দেশ আজকে 54 বছরে আগাতে পারছে না। আমরা শুধু পিছনে টানছি। ওই যে বলেন, সংক্ষেপ করবেন। আমি শেষ করছি, আমি তো সংক্ষেপেই বলি, আর বেশি বলতেও চাই না, আর বেশি ডাকবেন না, কারণ আমরা যা বলি আসলে বলার এগুলো মাথার উপর দিয়ে চলে যায়। পুঁথিগত যেগুলো সার্জের গুলো বলে, এগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, এলাকার লোকগুলো শুনবে না, আর আমরা বাস্তব যেটা বলি এটা তারা মানবে না, কারণ নগদ লাভটা থাকবে না। তো এরকম একটা জায়গায় আমরা এত ত্যাগ স্বীকার করার পরে আজকে আমি যে আক্ষেপ করলাম, এই আক্ষেপ থেকে বেরিয়ে আসতে হলে 1 নাম্বার ইট ছাড়া যেমন 1 নাম্বার বিল্ডিং হয় না, আপনি 3 নাম্বার ইট দিয়ে তো 1 নাম্বার বিল্ডিং বানাতে পারবেন না। নির্বাচন কমিশনারের উচিত ছিল গত 15 মাসে ভোটারদেরকে মোটিভেট করা, ভোটারদেরকে প্রশিক্ষণ দেওয়া, এটা তাদের একটা দায়িত্ব। আমাদের দাবি ছিল এটা, যে একটা ব্রাঞ্চ করা হোক নির্বাচন কমিশনে, যারা এলাকায় এলাকায় গিয়ে ভোটারদেরকে বুঝাবে যে আপনি যদি সঠিক লোকরে ভোট না দেন তাহলে ভবিষ্যৎ 5 বছর কি হবে। সো ওরা তো ওগুলো করবে না, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে ওই যে চুপ পুকে রেখেছে বিএনপির সাপোর্টে, সেই চুপ পুকে গিয়ে আজকে ডিক্লেয়ারেছে কালকে ভাষণ দেবে, সজীব টজীবরা এই ডেট দেখে আজকে নেমে গেল, গণ অধিকারে চলে গেল। এই ধরনের বুঝবাজির এখন যারা সহি রাজনীতি করে, আমরা ছোট দল, এই যে সম্রাটরা যারা নীতিতে আছি, আমি গ্যারান্টি দিতে পারি ধৈর্যের সাথে টিকে থাকেন। আগামী নির্বাচনের পরে, নির্বাচন তো জীবনে একটাই শেষ না, আর নির্বাচনের পরপরই যে আমাদের সব মঙ্গল হয়েছে এমন তো না। 70-এর নির্বাচনে দেশ ভাগ হয়েছে, 73-এর নির্বাচনে বাকশাল হয়েছে, স্বৈরাচার শুরু হয়েছে, তারপরে অনেকগুলো মার্শাল্য জায়েজ করার জন্য নির্বাচন হয়েছে। গত 3টা নির্বাচনের কথা নাই বললাম, এই ত্রয়োদশ নির্বাচনে কি দেশ বেহেস্ত হয়ে যাবে? সুতরাং এখানে একটা মানুষের একটা সুযোগ হবে, যে যারা যেভাবে লোভায়িত হয়ে নির্বাচনে যাচ্ছে আর যারা নির্বাচনে যাচ্ছে না,
তাদের মধ্যে একটা ভাগ হবে এবং আগামীতে যারা ছোট দল, যারা নৈতিকতার মধ্য দিয়ে রাজনীতি করছে, সেই নৈতিকতা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম, নীরবে সংগ্রাম চলছে এবং জনগণের মধ্যে কিছুটা সংস্কার হয়েছে। তারা যদি এগুলো উপলব্ধি করতে পারে তবেই শুধু এই নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা আগাতে পারবো, নইলে আর কোনো উপায় বাংলাদেশের নাই। তবে পরিশেষে একটি কথা বলতে চাই, 200 বছর গোলামি করেছিলাম, 200-250 বছর ব্রিটিশের। এইবার সঠিক নির্বাচন না হলে 400 বছর ভারতের অধীনে থাকতে হবে। ভারতের দালাল মুক্ত। ভারতের দোষ কি? ভারত বাংলাদেশি ভারতীয়দেরকে আগে সোজা করতে হবে, আমরা তো সেটা করতে পারিনি। তবে পরিশেষে একটি কথা বলবো যে অন্তত বিডিআর কার্নেজের একটা মোটামুটি একটা সন্তোষজনক আমরা স্বাধীন তদন্ত দেখেছি, যদিও রিপোর্টটা স্বাধীন করা হয়নি। আমি এটা পোস্ট দিয়েছিলাম যে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা কেন পরাধীন, এটাকেও স্বাধীন করে দিলে আমরা হয়তো এটা ভালো দিকে যেতে পারতাম, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে ভারতের কথা, স্পষ্ট করে বলা হয়েছে আওয়ামী লীগের কথা এবং তাপস সহ কয়েকজন কোঅর্ডিনেটরের কথা। এটা আমাদের একটা বড় পাওয়া। সো দেশ এগিয়ে যাবে ধীরে ধীরে, আমরা ধাক্কা আরো খাবো। এবং আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সম্রাট ভাই আপনারা আমাদের অনুজ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থাকেন। এই সজীব টজীবরা হাওয়ায় উড়ে যাবে, অন্যায় কখনো এই ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না, সাদা সাদাই থাকে, কালো কালোই থাকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আপনি তখন ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন কথার মাঝখান থেকে, সেটা কন্টিনিউ করবেন আপনার আগের প্রশ্ন। এবং সাথে আপনাকে অসংখ্যবার একজন দর্শক মানে কমেন্ট করেছেন যে আপনাদের কোন নেতা বলেছে যে একবার পা ধরলে 5 বছর জনগণ পা ধরে থাকবে। না না, আমার নামই বলছে, আমি বলতেছি সেটা। আচ্ছা যাই হোক, আমি এটা শেষ করতে চাচ্ছি। আমি অত্যন্ত সুন্দরভাবে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান সাহেব উনি কথাগুলো বলেছে, আসলে বেশিরভাগই উনি নিরপেক্ষভাবেই বলেছে, আমার কাছে ভালো লেগেছে। এবং আমাদের আফসারি ভাইও বেশ কথাগুলো যুক্তিক বলে, কিন্তু অনেক সময় তো অনেকেই শুনতে চায় না। এবং আমাদের যে সম্রাট সেও বলেছে। আমি ওখানে যেটা বলতে চাচ্ছিলাম, হয়তোবা আমাকে বলে নাই, কিন্তু অনেকে কমেন্টস করতেছে, এই জন্য বোঝা উনি বলেছে। আমি বলছি যে একজন ব্যক্তির কথা বলেছেন, এই শাহরিয়ার আমি টক শোতে তাকাই আছি যমুনা টিভিতে, হঠাৎ করে সে রাগ হয়ে গেল, রাগ হয়ে বলল যে আমি আপনার মেহমান, আমি ভগবান। হ্যাঁ, এখন মেহমান হচ্ছে ভগবান। এখন আর কোনো উদাহরণ কি নাই? ওনারা কি ভারতকে নিয়ে আসতে চায় বাংলাদেশে? এই যে বিষয়, এটা তো মনে করেন আপনার ওনার ধৈর্য থাকা উচিত ছিল উপস্থাপিকা, সেটা হলে ভিন্ন জিনিস। কিন্তু এত উদাহরণ থইয়া জামাতের কথা, ইসলামের কথা বলে, আর ভগবানটাই না আনলো কেন? এই ভগবান বলতে হবে কেন? বলতে পারে যে আমি সম্মানিত মেহমান, আমাকে আপনার সম্মান দিতে হবে। হ্যাঁ, তাই সেইটা এখানে তারা কিন্তু এই আমির হামজা অন্ততপক্ষে 10টা জায়গায় বলেছে যে কোরআনে দাঁড়িপাল্লা আছে, আর আওয়ামী লীগের সময় বলছে নৌকা আছে। হ্যাঁ, আর আগে বলছে ধানের শীষ আছে। এখন এরা যে আসলে কোন সময় কি বলে, এবং বলে যে এটা আল্লাহর মার্কা। আবার এই যে শাহজাহান চৌধুরী বলছে যে আল্লাহ সিদ্ধান্ত নিছে, আল্লাহ পক্ষ নিছে দাঁড়িপাল্লার, এবার দাঁড়িপাল্লা জিতবে। এই যে কথাগুলো ব্যক্তিগতভাবে বলে, এটা মনে করেন কোনোভাবে সহ্য হয় না। এই নবীর মার্কা এখন হচ্ছে কি যে এই জন্যই ওনাদের মতো লোক এটা বলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের কাছে ইসলামটা বা ধর্ম বা কোরআন কোনো গুরুত্ব বহন করে না, নতুবা এই ধরনের কথাবার্তা বলে ভোট আনতে হবে, এটা হওয়ার কথা না। এরপর আপনি আমার ভাই সম্রাট ভাই বলেছে, আমি আপনার আজকে একটা পোস্ট দিয়ে গেছি সকালবেলা যে 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। ওনাদেরকে আমি সবিনয় দুর্নীতি দমন কমিশনকে জানাই, ওনাদের সম্পর্কে একটু খোঁজ খবর নেন প্লিজ। এই দেখেন, এটা আমি সকালবেলা পোস্ট দিয়ে গেছি, আমার পোস্ট দিয়ে গেছি সকালবেলা 8টার দিকে, কারণ এটা আমার মনের কথা। কেন সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন, একজন মেজর আছেন, ওনারা কিন্তু কাছাকাছি ছিল, ওনারা কিন্তু দেখেছে যে এই সরকারটা যে হবে, জাতীয় সরকারের কথা প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে বিকল্প দিয়েছিলেন যে যারা এই সরকারে থাকবে তারা কোনো দল করতে পারবে না এবং নির্বাচনও করতে পারবে না। এই কথা কিন্তু স্পষ্ট। আমিও কিন্তু দৌড়দৌড়ি করে যেহেতু আন্দোলন সংগ্রাম করছি, আমার সাথে তো জোনায়েদ সাকি সাহেব, মাহমুদুর রহমান মান্না,
এই সাইফুল হক, এই ভিপি নূর, এদের সাথে আমার তো সবার সাথে একটা তারেক, আমাদের লোক ছাড়াও বাহিরের, তো এরাও তো জোনায়েদ সাকির আর্মির গাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, এখন মনে করেন সেইখানে এই কথা থাকার পর তারা গেছে, তারা একজনে বাইরে দল করলো, আবার দুইজনে নির্বাচন করবে। আমি গতকালকে ভোরে ধানমন্ডি দেখেছি, একজনের বাড়ি, সচেতন লোক, তার ছেলেমেয়েরা ডাক্তার, আপনার সে বলতেছে শুনলাম আপনারা বিএনপি থেকে নাকি এই আসিফ মাহমুদের নমিনেশন দেবেন, ভোট তো দেবই না, এবং কি বলা লাগে, শক্ত কথা বলবো, ওর চাইতে পৃথিবীতে মনে হয় দুর্নীতিবাজ নাই। আমি শূন্য অবাক। আমি ভদ্রলোকের কাট নিয়ে আসছি, এখন আপনাকে আমি গোপন ভাবে দিতে পারবো, ওপেন ভাবে দিলে লোকটাকে ছোট করা হবে। এরপর আরো কয়েকজনের কাছে শুনলাম, আমি বললাম আমি কিন্তু সেই আসনে 10-এ, আমার বাসা হইলে শুক্রবার। এখন যেখানে যাই সেইখানে, তাহলে মানুষ আসলে খুব সচেতন আছে। আর এই নগদে বেশি সচেতন হচ্ছে যে আপনার কাছে আমি চেয়েছিলাম একটা জিনিস, আপনি সম্পূর্ণ উল্টা করেছেন, এইটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আমি মনে করেছি যে আপনারা এটা করবেন, সেইটা করেন নাই, এইটা মোটামুটি কেউ সহ্য করতে পারে না। তাই আমিও মনে করতেছি যে আমি ইতিমধ্যে কয়েকজনকে মেসেজ দিছি যারা দায়িত্বশীল, যে প্লিজ আসিফ মাহমুদে দানিশ দিয়া নমিনেশন দিয়েন না, প্লিজ দিয়েন না, দিলে দলেরও বদনাম হবে এইটা। আর ওইটা তো আমি বললামই, দুর্নীতি দমনের অবশ্যই এদের খোঁজ নেওয়া দরকার। হঠাৎ করে এখন এমপি নির্বাচন করতে চায়, এখানে বরাদ্দ বাড়াইলো, এলাকায় একবার বাড়াইলো, এইটা দেখা উচিত। এরপর আসেন মধ্যে যদি বলেন অল্পতে, মানে একটু সংক্ষেপে যদি বলেন, এই যে ধানের শীষ আপনাদের নেতা যে বললেন, আর উনি আসার ব্যাপারে আপনারা বিভিন্ন ভাবে, আজকেও এনি সাহেব বললেন যে উনি আসবেন 10 দিনের মধ্যে, তো উনি না এসে উনি সেই অনলাইনেই, কালকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছিলেন যে অনলাইনে নাকি ভয় দেখায় আপনাদের, মানে এনসিপি কে, তো কি ধরনের ভয় দেখায়, তারপরে উনি বলছে যে প্রার্থীরা ধানের শীষ দেখে ইয়ে করার জন্য। আপনারা আসলে তারেক রহমান কি ভয় দেখাইছে ওনাদেরকে সেটা একটু বলবেন। আর ধানের শীষ কেন, আপনারা তো অনেক প্রার্থী দিয়েছেন খুব বিতর্কিত, তাদেরকে কিভাবে ধানের শীষ দেখে ভোট দিবে? আপা, আমি আউট হয়ে গেছিলাম যখন, আমি তখন কেমন যেন শুনতেছিলাম আপনি যে এবছর টাকা পয়সা নিয়ে নমিনেশন দেওয়া হয়েছে। আমি আজকে একটা পেপার আমার কাছে আসছে, 7 তারিখে পাবলিশ হয়েছে, খবরের কাগজ, সেইখানে আমার আসনে আমি দ্বিতীয় অবস্থানে আছি। যেহেতু আমার আসন 4টা-কে 3টা করেছিল, আমরা মামলা করেছিলাম, সেখানে 4টে বহাল রেখেছিল সরকার, নির্বাচন কমিশন, এবং গাজীপুর আবার আপিল করেছিল, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হইতে, আজকে রায় হয়ে গেছে, 4টেই বহাল থাকবে। ওখানে 7 তারিখে পেপারে আসছে, আমাকে একজনে দিল, সেইখানে এইটা। এখন আমার একটা যোগ্যতা আপনার কাছে গ্রহণযোগ্য, যে আমি এই 18 বছর রাজপথে ছিলাম, 111 থেকে পা ভেঙেছি, আয়না ঘরে গেছি। এখন আর একজন লোকেরও তো এক ধরনের যোগ্যতা আছে। আমার ওখানে যাকে প্রথম করেছে সে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের চেয়ারম্যান ছিল, এবং বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, পেশাজীবীর লোক। তাকে করছে 1 নাম্বার, আর 2 নাম্বার করছে আমাকে। এখন আমাদের সাথে তারেক রহমান সাহেব কয়েকবার সিটিং দিয়েছে, জেলা লেভেলের সকল প্রার্থীদের নিয়ে, আসন ভিত্তিক আবার বিভাগ ভিত্তিক। উনি যে কথাটা বলেছে যে আমি সম্পূর্ণ জরিপের মাধ্যমে এই প্রার্থী সিলেক্ট করেছি, মানে আপনাদের যাদের ঘোষণা দেব, এই জরিপ একটা না, 7টা জরিপ আসছে। 2টা জরিপ আমি যারা দলীয় দেশে, এটাকে বেশি গ্রহণ করি নাই। নির্দলীয় ভাবে আমি সাংবাদিকদের মাধ্যমে একটা করেছি, ডাক্তারদের মাধ্যমে করেছি, এরকম ভাগ ভাগ করে করেছি, সেগুলোকে আমি গুরুত্ব দিয়েছি। সেখানে যদি জরিপে কিছু ভুল হয়, সেটা আমার কিছু করার নাই। এই বছরের মনোনয়নে কোনো অর্থ যদি কেউ কোনো কিছু বলে থাকে, এটা সম্পূর্ণ কোনো নাই, সুপারিশও নাই। এইটার উপর ভিত্তি করে আপনাদের কাছে 2-একটা ব্যতিক্রম হলে মনে করতে হবে যে হয়তোবা যারা জরিপ করেছে, হয়তোবা কেউ জানলো কিনা, বা তারা কোনো কিছু করলো কিনা, এরকম হতে পারে। আমার কাছে যে এই আমাকে যে 2 নম্বরে রেখেছে, 1 নম্বরে ওখানে আমি সেই 1 নম্বরের ব্যক্তি প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, যিনি ভিসি উন্মুক্ত, সে 20 জন লোকের সামনে বলছে যে কাজী মনির যদি মনোনয়ন না পায় হার্ট ফেল করবে। আমি বললাম ভাই কেন? আপনার মতো এলাকায় এত কাজ, এরপর আন্দোলন, আপনি সেই 88 সাল থেকে দিয়ে গেছেন। আমি বলছি ভাই না, এটা আমি মনে করেছি রাজনীতি করি, এটা দায়িত্ব, তবে কষ্ট পাব। এখন আমিও কিন্তু মনে করি যে ওনাকে যে এটা দিয়েছে এটা খারাপ দেয়নি, আমাকে দিলে হয়তোবা ত্যাগ এবং সংগ্রামের মূল্য হতো। হ্যাঁ, যেহেতু আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আবার ওখানে একজন অধ্যক্ষকে দিয়েছে জামাত,
একটা টেকনিক্যাল কলেজে, সেইখানে একজন ভিসিকে দিলে সাধারণ পাবলিক বা আওয়ামী লীগের যারা নিরপেক্ষ আছে বা হিন্দুরা আছে ওনার উপর আস্থা একটু বেশি হতে পারে, ভোট দিতে পারে। এখনো মনোনয়ন হয় না, হয়তো বা 2-1 দিনে হবে, আমি জানি না, আল্লাহ নসিবে না রাখলে হবে না। তাই আমার কেমন যেন ঘুরে ফিরে বিশ্বাস হয় যে এই নমিনেশন গুলো এবছর অধিকাংশই ভালো হয়েছে, যথার্থভাবে জরিপে এসেছে। সেখানে অবশ্যই 100 লোক থাকলে দৌড় দিলে যে লাস্ট হবে সেও চায়, আবার যে ফার্স্ট হবে সেও চায়। এখানে সেটা তো আপনার দলের পক্ষে আপনি তো ভালোই বলবেন, এটাই স্বাভাবিক। সেটা শেষ করবেন মনির ভাই। না এরপরে না, আমি তো একটু বেশি সময় পাবো আগে। এরপরে যে ভয় দেখানো, মানে আপনার দল হিসেবে আপনি ভালো বলতে হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা দেখতেছি সাদা চোখে আপনারা কি করেছেন না। এরপর হচ্ছে যে আপনি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে ভয় দেখায়। আসলে তারেক রহমানের প্রতিটি কথাই একটা বড় ওজন। এখন ওজন কারো গায়ে লাগলে সে যদি ভয় পায় আমরা তো কিছু করার নাই। তারেক রহমান মন থেকে বলেছিল দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথা কিন্তু এমনি এমনি আসে না। খালেদা জিয়া যখন বলতো যে দাসত্ব না, গোলামি না, বন্ধুত্ব হবে সমানে সমান। জিয়াউর রহমান যখন সার্ক গঠন করেছিল, এরকম কতগুলো জিনিস আছে। তাই তারেক রহমানের প্রতি আমার মনে হচ্ছে বাংলাদেশে, আপনি প্রথম আলোর রিপোর্ট দেখেছেন, অবশ্যই এখনো মানুষের আস্থা আছে এবং তারেক রহমান পরিবর্তন চায়, হয়তোবা পারতেছে না বিভিন্ন কারণে, সেটা ইনশাল্লাহ পারবে। এখন ওই এক ভাই 3 বার লেখছে যে আপনি বলছেন ভোটারদের, কর্মীদের বলছেন ভোটারদের একবার পাও ধরো, আমি এমপি হইলে আমাকে 5 বার পাও ধরবে, 5 বছর ধরবে, 5 বছর পা ধরে থাকবে। হ্যাঁ, আমি এইটা আপনার ওই যে পিন পোস্ট বলে আমার আইডি দিয়া বলছি, সারা বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার দিলাম। জামাত আমার প্রায় 10টা বক্তব্য এডিট করে কাট করে কেন্দ্রীয়ভাবে ছেড়েছে, তাদের বিভিন্ন এমপি প্রার্থীরা ছেড়েছে, সম্পূর্ণ মিথ্যা। আমি আগে বলতাম আওয়ামী লীগ মানুষ না, ওরা আওয়ামী লীগ। আমার এরকম 10টা বক্তব্য যেহেতু ছাড়ছে, এরা জামাত না, এরা জামাত মানুষ না, এরা জামাত। সেই জন্য সেই বক্তব্যটা সবসময় পিন কোড আগে আসে। সেইখানে আপনার স্পষ্টভাবে আছে যে এইটা আব্দুল্লাহ তাহের সাহেব বলেছে, সেই তাহের সাহেব বক্তব্যটা শিক্ষা দিবে। সেই সময় আমি বলছিলাম যে ভাই আমি তো এখানে মেজর হাফিজ সাহেব থাকবে, আমি তো বক্তব্য সময় পাবো কম, একটু বললেন। তা আমি একটু বলছি, ভালো বুঝে নাই। নিচে নেমে আমি এবং 2টা ছোট ছেলে আমার সম্পর্কে ভাগ্নে হয়, ওরা 8 না 9 পড়ে পিছনে দাঁড়াইছে, একটা গাছের নিচে বসে আমি বলতেছি যে দেখেন আব্দুল্লাহ তাহের সাহেব যে শিক্ষা দিবে পিআর বিএনপির নেতাদের, আপনি ওনার তো ক্লাস একটা দেখেছি, উনি এলাকায় যাইয়া ওনার কর্মীদের বলছে এই আব্দুল্লাহ তাহের যে আমার এলাকার কর্মীরা তোমরা নির্বাচনের আগে আমার আব্দুল্লাহ তাহের জন্য ভোট চাও, ঠ্যাং মানে পা ধরো, ঠ্যাং ধরো, হাঁটু ধরো, অসুবিধা কি, আমিও ধরি, অভ্যাস করো, আমার তো অভ্যাস হয়ে গেছে। আমি আব্দুল্লাহ তাহের, তোমরা যদি একবার ঠ্যাং ধরি আমি এমপি হই, 5 বছর আমার ঠ্যাং ধরবে, লাভ টাকার। এই কথাটা কাইটা আমার এই জামাতালারা ছাড়ছে। আমি ভাই বলি নাই এটা কোনো নির্বাচনী কর্মীদের না, ওনারটা ছিল নির্বাচনী কর্মীদের, ওনার আসনের, আমি এইটা বলি নাই। অতএব এই কথা জামাত বলেছে। আমি অত্যন্ত, আজকেও জামাতের কয়েকজন লোক প্রার্থী আসছিল ঢাকাতে, তাদেরকেও বলছি যে ভাই আমার দুঃখটা, আমার বক্তব্য আপনারা কাট করেন, এডিট করে ছাড়েন, কেন ছাড়েন? এইটা তো আপনি যদি আমি কোনো মিথ্যা বলি আপনি আসেন, আমি প্রমাণ দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও আমি ডাউনলোড করে রাখি, আপনাদের প্রত্যেকটা কথা আমি ডাউনলোড করে রাখি, আমি আপনাদের একটুও মিথ্যা বলি নাই। এখন আপনারা এর মধ্যে আরো একটা মানে অনেকগুলো বক্তব্য, আমি বলছি আমি একজন সম্ভাব্য এমপি প্রার্থী, আমি এমপি নির্বাচন করতে চাই এলাকায়, বিএনপি ধানের শীষের প্রার্থী। আমার বোনকে গিয়ে জান্নাতের কথা বলে পটায়, আমার বোন আবার বলছে সেইটাকে কাট করে বলছে আমি ধানের শীষের এমপি প্রার্থী, আমার বোনকে পটাইয়া জামাত নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনার এরকম 10টা বক্তব্য এরকম করেছে। তো যাই হোক, আমি এরা আসলে আপনার ওই শেখ হাসিনার মতো, শেখ হাসিনা বলতো নৌকা হয়েছে নুহ নবীর নৌকা, আর ওনরা এখন বলতেছে আল্লাহর দাড়িপাল্লা, রসুলের দাড়িপাল্লা, হাসরের দাড়িপাল্লা, আল্লাহ জানে যে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এরা এটা করবে, এটার জন্য আমরা কিছু মনে করি না। নির্বাচনে তাদের কৌশল, তাদের যা হবে সেটা হবে, এবং আপনার অন্য কোনো কথা তো নাই। আর প্রশ্ন নাই? ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সম্রাট আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার যদি এটা খোলেন একটু, আপনার ক্যামেরাটা যদি একটু অন করেন তাহলে। আচ্ছা,
আর গতকালকে রাশেদ মানে গণ অধিকার পরিষদের রাশেদ বলছিল যে নির্বাচনের আগে একটা কিলিং মিশন হবে। হ্যাঁ, এটা আসলে উনি কোথা থেকে, মানে নিজের অনুমান থেকে নাকি অন্য তথ্য, গোয়েন্দা বাহিনীর তথ্য থেকে বলছে, সেটা আপনার কাছে একটু শুনতে চাইবো। আর মানে আরেকটা জিনিস, প্রথম আলোর যে জরিপটা হয়েছে সেই জরিপের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা অন্যান্য যে প্রসঙ্গগুলো উঠে এসেছে সেইগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলেন প্লিজ। জি আপা, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে বক্তব্য দিয়েছে এটা একান্তই ওনার নিজস্ব বক্তব্য, এটা নিয়ে আমি কোনো কমেন্টস করব না। আর দেখুন, প্রথম আলোর যে জরিপটা করেছে সেটা আমি দেখেছি। প্রথম আলো তো বাংলাদেশে এখন একটা বিতর্কিত পত্রিকা, এবং এই পত্রিকা কোথায় থেকে কি করে, কার এজেন্ডা বাস্তবায়ন করে, আমরা সেটা অনেকবার বলেছি এর আগেও। তো আমি মনে করি প্রথম আলোর জরিপকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা বা সেটা রেফারেন্স দিয়ে কথা বলা, এটা আমাদের জন্য শোভনীয় না। কারণ এটার আমরা সবকিছুই জানি। আপনি যদি অন্য কোনো পত্রিকার কথা বলতেন, দেশপ্রেমিক পত্রিকা, তাহলে আমরা সেটাকে কোট আনকোট করতাম। প্রথম আলো কোট করার মতো কোনো বিষয় না, কারণ তার ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ করে 5 তারিখের পরে তাদের উপর সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল যে এই পত্রিকাটা গত 15 বছরে কি করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে প্রথম আলো যে জরিপ করেছে এটা কোথায় থেকে হয়েছে, কি হয়েছে, এটা মানুষ বিচার বিশ্লেষণ করবে। এটা নিয়ে আমরা কোট আনকোট করব, আমি মনে করি এটা আমাদের শোভা পায় না। আর একটা বিষয় দেখুন, বাংলাদেশে আপনি আগামী কালকে 6টার সময় সবকিছুর আনসার পেয়ে যাবেন। তফসিল ঘোষণার পরে, মানে আজকে যে পরিস্থিতি বিরাজমান, কালকে থেকে আপনি দেখবেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তফসিল ঘোষণার সাথে সাথে। তো এই জিনিসটা সরকার কতটুকু টেক ওভার করতে পারবে, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু টেক ওভার করতে পারবে, নির্বাচন কমিশন কতটা শক্ত হাতে দমন করতে পারবে, এটা আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো তাদের উপর। অর্থাৎ যখন তফসিল হয়ে যাবে, সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা, ভোটারদের, প্রার্থীদের সবকিছুই কিন্তু নির্বাচন কমিশনের কাছে এবং রাষ্ট্রের কাছে। এখানে কোনো দলের কোনো বিষয় আসবে না। কোনো দল যদি কোনো ভাইলেন্স করে, কোনো প্রার্থী কোনো ভাইলেন্স করে, সেটা নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে। তো এটা আমি মনে করি যে এখনো পর্যন্ত কিন্তু আমরা বারবার শুধু সরকারের কথা বলছি, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে কিন্তু মোটা দাগে অনেকগুলো দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের কাছে চলে আসবে। তো এই দায়িত্বগুলো তারা কতটা পালন করতে পারবে, কতটা পারবে না, সেটা আপনি কালকে থেকেই দেখবেন আমি মনে করি। এবং বিশেষ করে ধরেন আগামী কালকের পরের দিন তফসিল ঘোষণার পরে কিন্তু আপনি 48 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, নতুন নতুন অনেক চমক দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পারবেন, সেটা আমিও আশা করছি। তবে আমরা এখনো শঙ্কিত না। সত্যিকার অর্থে যারা এই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, যে পরাজিত শক্তি, যে দিল্লির দোসর খুনি হাসিনা, তো তারা আসলে ধরেন ছোটখাটো কিছু অকারেন্স করতে পারবে। একেবারে থ্রেট যে এই তফসিলকে তারা বাদ দিয়ে দিবে, নির্বাচন কোনোভাবে হতে দিবে না, এই ধরনের একেবারে ন্যূনতম সংখ্যাও আমি মনে করি না যে নেই। যদি কেউ কৃত্রিম ভাবে কোনো পরিস্থিতি সৃষ্টি করে, সেটা আমি মনে করি বাংলাদেশের মানুষ সেটার জবাব দিবে। এবং সাধারণ মানুষ, নির্বাচন কমিশন, সরকার, প্রত্যেকটা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকে, মানে এই 1 বছরে আমরা যেরকম দেখেছি তফসিল ঘোষণার সাথে সাথে যেন আমরা একেবারে সত্যিকার অর্থে নিরপেক্ষ দেখতে পাই, সত্যিকার অর্থে তাদের যে দায়িত্ব তারা যেন সেই দায়িত্ব পালন করে। তো এটা আমরা দেখবো যে সরকারের মধ্য থেকেও কিন্তু অনেক উপদেষ্টা এখনো পর্যন্ত এই উদ্দেশ্য নিয়ে আছে যে কোনোভাবে যদি নির্বাচনের মাঠ যদি খারাপ হয়, তাহলে আমরা এই তফসিল বাদ দেওয়ার কথা বলবো। ভেতর থেকে যদি আপনি কাউকে উস্কে দিয়ে যদি কৃত্রিম সংকট সৃষ্টি করেন, সেই দায়ভার তো কোনো রাজনৈতিক দল নিবে না, সেই দায়ভার সাধারণ মানুষ নিবে না, সেই দায়ভার নিতে হবে তাদেরকেই যারা কৃত্রিম সংকট সৃষ্টি করবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো সংকট দেখতেছি না। নির্বাচন কমিশনও যথেষ্ট আশাবাদী, শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাও আশাবাদী, রাজনৈতিক দলগুলোও আশাবাদী। আশাবাদী নয় কারা? যারা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায় তারা। তাদেরকে তো কোনো রাজনৈতিক দল ধরবে না। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে, নির্বাচন কমিশনকে বলবে যে এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আপনারা সেভাবে প্রস্তুতি নেন। তো এটা আমি আবারও বলছি যে এই নির্বাচন যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে সত্যিকার অর্থে আপনি দেখবেন যে বাংলাদেশ কত দূর পিছিয়ে যায়। অর্থাৎ এই 5 তারিখের পরে এই ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যতটুকু ক্ষতি হয়েছে, শুধুমাত্র এই নির্বাচনটা যদি কোনোভাবে যদি ভণ্ডুল হয়, তার থেকে 100 গুণ বেশি ক্ষতি বাংলাদেশের মানুষকে দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। প্রত্যেকটা মানুষ এই মানে অশুভনীর শক্তি একেবারে মুখোমুখি হয়ে যাবে, আপনি দেখবেন। সুতরাং যে কোনো মূল্যে আমি মনে করি এই নির্বাচনটাকে শুধু নির্বাচন না, শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন
করতে হবে কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, বাংলাদেশ রাষ্ট্রের জন্য। কারণ এই নির্বাচনটা শুধু একটা রেজিমের পরিবর্তন না, ইন্টেরিয়র গভর্নমেন্ট যাবে, একটা নির্বাচিত সরকার আসবে, এর জন্য নির্বাচন না। এই নির্বাচনের সাথে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্তের দাগ লেগে আছে। সুতরাং আমি এখনো পর্যন্ত আশাবাদী প্রফেসর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত হয়তো এই নির্বাচন শতভাগ উনি করতে পারবে, এবং আমাদের নির্বাচন কমিশনও হয়তো কালকে থেকে উনার সেই দৃঢ়তা, সেই মনোবল, সেই আস্থা জনগণের মাঝে হয়তো ফিরিয়ে আনতে পারবে 5-7 দিনের মধ্যে। এটা আমি শতভাগ আশাবাদী। কিন্তু যারা কৃত্রিম সংকট, আমি আবারও বলছি, সৃষ্টি করার জন্য উৎপেতা আছে, ওদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে বাংলাদেশের মানুষ আপনাদের জবাব দিবে এবং আপনাদের মূল্যায়ন করবে। কোনো রাজনৈতিক দল না, কোনো ব্যক্তি না, কোনো সরকার না, সাধারণ মানুষ এটাকে এখন খুবই নেগেটিভলি দেখছে যে নির্বাচনকে যারাই প্রতিহত করতে চায়, সংকট সৃষ্টি করতে চায়, বিবাদে জড়াতে চায়, মানুষ এখন এগুলো আর চায় না। মানুষ চায় যে একটা শান্তিপূর্ণ নির্বাচন, গণতন্ত্রের পথে প্রতিযোগিতামূলক মানে আপনার নির্বাচন, কোনো প্রতিহিংসার রাজনীতি না, সত্যিকার অর্থে রাজনীতির গুণগত যে পরিবর্তন, সেই পরিবর্তন মানুষ এই নির্বাচনের মধ্যে দেখতে চায় এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে সেটা দেখতে চায়। এটা আমি মনে করি যে মানুষের জন্য হলেও নির্বাচন কমিশন কালকে থেকে একেবারে শতভাগ এই ধরনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার কালকে থেকে নির্বাচন কমিশন তাই করবে, এটা আমরা আশাবাদী। এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার নির্বাচন কমিশনকে ততটুকু সহযোগিতা করবে। আর বিশেষ করে সরকারের পক্ষ থেকেও তো এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকেও আমি মনে করি একটা স্টেটমেন্ট দেওয়া উচিত প্রধান উপদেষ্টার, যে যারা উপদেষ্টা পরিষদের শপথ নিয়েছে তাদের সকলকে এই নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলো। এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, তা নাহলে তো আগামী দিনে উনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই যে একটা কলঙ্ক যে আসবে, এই যে একটা জবাবদিহিতার কথা আসবে, এটা তো সরাসরি উনাকে দিতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ কেন নির্বাচনে গিয়েছে। আপনি তো প্রথমে বলছিলেন যে কেউ যাবে না। আমি মনে করি উনাকে যারা ভাঙিয়ে খেতে চাচ্ছে, হয়তো শেষ বেলায় উনারও সেই শুভবুদ্ধির উদয় হবে, উনি দায়িত্ব নিয়ে বলবে যে উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচন করতে পারবে না, অন্তত এই নির্বাচন। তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এই নির্বাচন করার অধিকার উপদেষ্টা পরিষদের নেই আমি মনে করি। শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনকে প্রভাব মুক্ত করার জন্য হলে অন্তত এটা করা প্রয়োজন আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ সম্রাট। আমরা শেষ করব। জিয়াউল হাসান, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, আমি কয়েকটা আমি কথা বললে অনেক সময় মেজর আফসার বলে আমি নাকি বেহেশতে আছি, বাকি সবাই, এটা অ্যাকচুয়ালি বেহেশতের ব্যাপার না, এটা কিন্তু একটা আদর্শের ব্যাপার। রাজনীতিবিদ যারা তারা কিন্তু, আমি সবসময় বলি যে আমাদের রাজনীতি যতই সংঘাতপূর্ণ হোক না কেন, যতই কলুষিত হোক না কেন, দেশকে কিন্তু তারাই নেতৃত্ব দিতে হবে। সুতরাং আমাদের আশা কিন্তু তাদেরকে ঘিরেই। তো আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল বলছি। আপনি দেখেন আমাদের সংসদ নির্বাচনটা এমন একটা ইভেন্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা আখেরাতের ময়দানে দাঁড়াচ্ছি, এখন আমাদের বিচার আচার শুরু হবে, এরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা। এটা অ্যাকচুয়ালি এই দেশের জন্য এটা একটা বিরাট প্রফিটেবল ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে, অথচ এটা কিন্তু হবার কথা ছিল না। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি।